এখন তোমাদের শোনাচ্ছি প্রেমেন্দ্র মিত্রের নিশুতিপুর। নিশুতিপুর, নিশুতিপুর। রানু ধর্মরিয়ে বাঙ্কের উপর উঠে বসল। এখানেই নামবার কথা না? সঙ্গে মালপত্র তো কিছু নেই, সুতরাং নেমে পড়লেই তো হয়। যেমনই মনে হওয়া তেমনই বাঙ্ক থেকে কামরার মেঝেতে, আর কামরার মেঝে থেকে একেবারে প্ল্যাটফর্মে। কি ঘুটঘুটে অন্ধকার রে বাবা! এমন অখদ্দের স্টেশন তো কখনো দেখেনি। ব্ল্যাকআউট তো কবে উঠে গেছে। স্টেশনে এখনো একটাও আলো দিতে পারে না। দূরে যদি বা একটা মিটমিটে আলো দেখা গেল, সেটা জ্বলে উঠেই আবার গেল নিভে। এখন কি করা যায়? ট্রেনটাও ঠিক স্টেশনের মতোই অন্ধকার। দেখতে দেখতে সেটাও যেন অন্ধকার কুয়াশার সঙ্গে মিলিয়ে গেল। কার সঙ্গে যেন রানুর দেখা করার কথা? কে যেন তাকে নিয়ে যেতে আসবে বলে কথা দিয়েছিল, কিন্তু কোথায় কে? দূরে ওখানে কটা টিমটিমে আলোর জটলা দেখা যাচ্ছে না? ওদিকে এগিয়ে খবর নেওয়া ছাড়া আর উপায় কি? রানু সেদিকেই পা বাড়ালো দোমানা হয়ে। এই যে! রানু থমকে দাঁড়ালো। গলাটা সে যেন চেনে। তোমাকেই খুঁজতে এসেছিলাম। রানু অন্ধকারে একটা ঝাপসা চেহারা দেখতে পেয়ে বললে, কিন্তু আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দাঁড়াও, আলোটা একটু জ্বালছি। মিটমিটে একটা ছোট্ট কুপির মতো আলো এবার জ্বলে উঠতে রানু ছেলেটিকে দেখতে পেল। তার বয়সী হবে। ছেলেটি লাজুকের মতো একটু হেসে বলল, আমি তামস কুমার। তামস কুমার? রানুর মনে হলো তামস কুমারেরই যেন তার জন্যে স্টেশনে আসার কথা। তামস কুমারের সঙ্গে পরিচয়ও যেন তার অনেক দিনের, শুধু এখন সব কথা মনে পড়ছে না। আলোটা কিন্তু ইতিমধ্যে আবার নিভে গিয়েছে, আবার সেই গাঢ় অন্ধকার চারদিকে। এই অন্ধকারে কতক্ষণ এমনি করে দাঁড়িয়ে থাকা যায়? কোথাও যাবার উপায় নেই, পথই তো চেনা যাবে না। রানু এবার জিজ্ঞেস করলে, তোমার আলোটা আবার নিভে গেল নাকি? তামস কুমার বললে, না, নিভিয়ে দিলাম। নিভিয়ে দিলে? এ আবার কি অদ্ভুত কথা! শখ করে কেউ এই অন্ধকারে থাকে নাকি? কেন, তেল নেই নাকি বাতিতে? রানু একটু বিমূঢ় হয়েই বললে, তেল না, তেল একেবারে নেই এমন নয়, তবে। তামস কুমারের কেমন যেন একটু কুণ্ঠিত ভাব। তবে কি? কি তা তো তুমিও জানো ভাই। তামস কুমার যেন একটু ক্ষুণ্ণ হয়ে বলল। বলে কি তামস কুমার? রানু তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। অথচ তার যেন বোঝা উচিত। মনের ভেতর এরকম একটা সন্দেহও হচ্ছে। যাই হোক, বোকা বলে ধরা দিতে রানু সহজে রাজি নয়। একটু ভারিক্কিভাবেই বললে, তা কি আর জানি না, তবে একটু জানলে দোষ কি? কেউ তো আর ধরে নিয়ে যাবে না। ধরে নিয়ে যাবে না বলো কি? আর তাহলে ধরবে কিসে? তামস কুমার সবিস্ময়ে বলে উঠল, না, মাথাটা একেবারে গুলিয়ে দিয়ে ছাড়ল। আলো জ্বাললে ধরে নিয়ে যায়, এ আবার কোন মগের মুলুক? মনে যাই হোক, বাইরে নিজের চাল বজায় রাখার জন্যে রানু গম্ভীরভাবে বললে, হা 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 হা, ঠাট্টা করছিলাম, বুঝতে পারছো না? তবে যদি আলোটা একটু জ্বালতে ভাই, একটু খুঁজে নিতাম। তামস উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলে, কিছু হারিয়েছে নাকি? কি খুঁজতে চাও? তেমন কিছু নয়, নিজের হাত পাগুলো আছে কি না একটু খুঁজে দেখতাম। তামস একটু হেসে বললে, আচ্ছা, এত করে যখন বলছো
তখন একটুখানি না হয় জ্বালছি, তবে বুঝতেই তো পারছো যতখানি পারা যায় তেল আজ বাঁচিয়ে রাখতে হবে সেই মুহূর্তটার জন্যে, যার যত আলো সব দরকার। ও বাবা, ধাঁধা যে ক্রমশ আরও ঘোরালো হয়ে উঠছে। এ আবার কোন মুহূর্তের কথা বলে? যাই হোক, আলোটা তো জ্বলুক। অন্ধকারে বুদ্ধিটাও যেন কেমন ভোঁতা হয়ে গেছে। কিন্তু আলো জ্বালা আর হয়ে উঠল না। তামস কুমার দেশলাই না চকমকি পাথর কি একটা ঠোকা মাত্র অদূরেই লোহা বাঁধানো জুতোর আওয়াজের সঙ্গে বাজখাই গলার হাঁক শোনা গেল। কৌন হ্যায়, বত্তি জ্বালাতা কৌন? চোখের পলক পড়তে না পড়তে তামস কুমার সেই হাঁক শুনেই রানুকে এক হ্যাঁচকা টান দিয়ে টেনে দৌড়। হোঁচট খেয়ে হাত পা ছড়ে অনেক দূর গিয়ে যখন সে থামল, তখন দুজনেই বেশ হাঁপাচ্ছে। আর একটু হলেই ধরে ধরে ফেলেছিল আর কি, তামস বললে। চালাক সেজে থাকা বুঝি আর চলে না। তবু কায়দা করে ব্যাপারটা জানার ফিকিরে রানু একটু বেপরোয়া ভাব দেখিয়ে বললে, ধরে ফেলতো, ধরে আর করতো কি? ধরে আর করতো কি? তামস কুমার সত্যি যেন স্তম্ভিত হয়ে গেল। বললে, তুমি কি সব ভুলে গেছো নাকি? ধরলে জেলে পুরে দিত না? আমার কি আলোর লাইসেন্স আছে? আলোর লাইসেন্স? রানুর মুখ দিয়ে আপনা থেকেই কথাটা বেরিয়ে গেল। হ্যাঁ, আলোর লাইসেন্স নেবার মতো টাকা আমার কোথায়? এ তো আমার চোরাই আলো। রানুর মুখ দিয়ে এবার আর কোনো কথা বেরোলো না। সে সত্যি তাজ্জব বনে গেছে। তামস কুমারী আবার বললে, শুধু আজকের জন্যে কত কষ্টে যে এই চোরাই আলো জোগাড় করেছি কি বলবো। কিন্তু আজকে, রানু কথাটা ইচ্ছে করেই শেষ করলো না। এখনো সে একেবারে ধরা দিতে প্রস্তুত নয়। বাহ, আজকেই তো শ্রাবণের অমাবস্যা, মহামহিমের অভিষেক তিথি তো আজই। ও, তাও তো বটে, ভুলেই গিয়েছিলাম। নিজের মর্যাদা রানু এখনো বাঁচাবার চেষ্টা করছে। সেই কথাটাই ভুলে গেছিলে? তাহলে এসেছো কি করতে? তামস কুমার বেশ যেন ক্ষুণ্ণ। কি করতে এসেছে তা কি ছাই সে নিজেই জানে, কিন্তু এসে যখন পড়েছে ব্যাপারটা না বুঝে সে যাবে না। আপাতত কথাটা তাড়াতাড়ি চাপা দেওয়ার জন্যে রানু বললে, আচ্ছা, আমারও তো চোরাই আলো একটা হলে হতো, কোথায় এখন পাওয়া যায় বলো তো? তামস এবার উৎসাহিত হয়ে উঠল। চোরাই আলো চাই? তা বলনি কেন এতক্ষণ? চোরাই আলোর অনেক আড্ডা আছে, তবে পুঁথিপাড়াতে যাওয়াই সবচেয়ে সুবিধে। কেন? রানু সোজাসুজি এবার জিজ্ঞেস করে ফেললে। ওদের আলো ভারী মজার, ফু দিলে নেভে না, জলে ডোবালেও জেগে থাকে, আর লুকিয়ে নিয়ে বেড়াবার ভারী সুবিধে। চৌকিদাররাও সহজে চিনতে পারে না। তাছাড়া ও আলোর কোনো ক্ষয় নেই, বিনা তেলেই যুগ যুগান্ত চলে। চলো ওই পাড়াতেই যাই। তামস রানুর হাত ধরে এগিয়ে চললে। দুপাশে আবছা সব বাড়ি অমাবস্যার অন্ধকারে যেন বিভীষিকার মতো দাঁড়িয়ে আছে। কোনোটা একেবারে অন্ধকার, কোনোটার বন্ধ জানলার ভেতর দিয়ে অতি ক্ষীণ একটু আলোর রেখা যেন ভয়ে ভয়ে উঁকি দিচ্ছে। এই অন্ধকারের ভেতর রাস্তার একটা মোড় ঘুরে হঠাৎ দূরে এক প্রকাণ্ড উজ্জ্বল ঝলমল বাড়ি দেখে রানু একেবারে অবাক হয়ে গেল। ওটা কি? বাহ, ওটাই তো জেলখানা। এতদিন যেখানে যে কেউ বেআইনি আলো জ্বেলেছে, সকলের হয়ে আলো জ্বালাবার অধিকারের জন্যে যারা লড়াই করেছে, সবাই ওই জেলখানায় বন্দি। সারা বছর ওরা নীরবে সব সয়ে যায়, শুধু বছরে এই একটি বার ওরা বিদ্রোহ করে। ও তো ওদের বিদ্রোহের আলো, দেখতে পাচ্ছ না? এরই মধ্যে জমাদারেরা সব নিভিয়ে ফেলেছে। ও আলোর দিকে চাওয়াও যে অপরাধ।
সত্যি দেখতে দেখতে সে আলো নিভে গেল, আবার সেই জমাট অন্ধকার। পুঁথিপাড়ার দিকে বেশিদূর কিন্তু আর তাদের যেতে হলো না। রাস্তার ধারে হঠাৎ একটা আলো তারা কুড়িয়ে পেল। তামস কুমার তার হাতে আলোটা তুলে দিতে রানু অবাক হয়ে বলল, এ আলো এখানে এমনভাবে পড়েছিল কি করে? হয়তো কেউ ধরা পড়ার ভয়ে ফেলে গেছে, কিংবা কেউ হয়তো আমাদের মতো কারোর হাতে পড়বার আশাতেই এ আলো এখানে রেখে গেছে। নিজের জীবন দিয়ে কতজন এমন আলোর আয়োজন করে রেখে যায় ভবিষ্যতের জন্যে। তামসের কথা শেষ হতে না হতেই দূরে মাঝরাতের প্রহর বাজছে শোনা গেল। যেখানে যা সামান্য আলোর রেখা দেখা যাচ্ছিল সব এবার একেবারে গেল নিশ্চিহ্ন হয়ে মুছে। সঙ্গে সঙ্গে কাছেই কোথাও অশরীরী কণ্ঠে না বেতারে বজ্র গম্ভীর ঘোষণা শোনা গেল, জয় তিমিরেশ্বরের জয়। যিনি আদি, যিনি অনন্ত, যিনি শাশ্বত, সেই তিমিরেশ্বরকে আমরা প্রণাম করি। হে আমার নিশুতিপুরের ভক্ত প্রজাবৃন্দ। রানু ভয়ে চুপি চুপি জিজ্ঞেস করলে, হে আবার কি ভাই? এই স্বর শুনেই তামস কুমার কি যেন হয়ে গেছে। কেমন যেন অভিভূতভাবে সে বললে, চুপ চুপ, মহামহিমের আহ্বান বুঝতে পারছ না? রানু হতভম্ব হয়ে একেবারে নীরব হয়ে গেল। মহামহিম তখন বলে যাচ্ছেন, আমার অভিষেক তিথির এই সাংবৎসরিক উৎসবে তিমিরেশ্বরের পদতলে দাঁড়িয়ে সেই কথাই আবার আমি তোমাদের জানাই। আলোক আমাদের পরম শত্রু, আমাদের জীবনের অভিশাপ। সমস্ত অমঙ্গল, সমস্ত অশান্তি, সমস্ত বিপ্লব বিপর্যয়ের মূল এই আলো। যার চোখ একবার আলোর স্পর্শ পেয়েছে, সমস্ত জীবন তার অভিশপ্ত, দেহমন তার চিরদিনের মতো বিষাক্ত। উজ্জ্বল থেকে উজ্জ্বলতার আলোর তৃষ্ণায় জীবনে কোনোদিন সে আর শক্তি পায় না। আলোক পিপাসার এই সংক্রামক ব্যাধি অন্যের মধ্যেও ছড়িয়ে দেয়। আলোকের এই অমঙ্গল থেকে চিরদিন আমি তোমাদের রক্ষা করে এসেছি, চিরদিন আমি রক্ষাও করব। এখনো এদেশে সম্পূর্ণ নিরালোক সম্ভব হয়নি, কিন্তু ভ্রান্ত, ধর্মভ্রষ্ট, সমাজদ্রোহী যে সমস্ত পাষণ্ড আলোকের মাদকতার দ্বারা ভুলিয়ে এই পরম শান্তি ও সুখের রাজ্যের ভিত্তি শিথিল করতে চায়, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে কোনোদিন আমি ত্রুটি করিনি। আমাদের একমাত্র উপাস্য তিমিরেশ্বরকে প্রণাম করে আবার আমি বলি, চিরস্নিগ্ধ, চিরমধুর, চিরকল্যাণময় অন্ধকার আমাদের আচ্ছাদিত করে রাখুক। এ রাজ্য থেকে সমস্ত আলো নির্বাপিত হয়ে যাক। জয় তিমিরেশ্বরের জয়, জয় তিমিরেশ্বরের জয় বলে হঠাৎ তামস কুমারকে তার হাতের আলোটা ফেলে দিতে দেখে রানু অবাক হয়ে বলে উঠল, ও কি করছো? তামস কুমার কাতরভাবে বলে উঠল, না না, আমি পাপী, আমি পাষণ্ড। হে তিমিরেশ্বর, আমার অপরাধ তুমি মার্জনা করো। তামস কুমার সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে আর কি। তার ঘাড় ধরে বেশ একটা ঝাঁকুনি দিয়ে রানু বললে, দেখতে পাচ্ছ ওদিক দিয়ে কারা আসছে? কারা আসছে? তামস যেন ঘুম থেকে জেগে উঠল, অবাক হয়ে বলল, সত্যিই তো, ওই তো বিদ্রোহী আলোর মিছিল চলছে পাহাড়ের ওপর, তিমিরেশ্বরের মন্দিরের দিকে। অন্ধকার যার চিরদিনের আবরণ, সেই আদর্শবান মহামহিমকে ওরা সচক্ষে দেখবে, নিজের মুখে তাকে জানাবে নিজেদের নিবেদন। ফেলে দেওয়া আলোটা মাটি থেকে কুড়িয়ে নিয়ে সে আবার বললে, কিছু মনে করো না ভাই, কিছুক্ষণ কেমন যেন বেহুশ হয়ে গেছিলাম। মহামহিমের স্বর শুনলেই কেমন যেন আমার সমস্ত দেহমন অবশ হয়ে যায়। কিন্তু আর ভয় নেই, এই মিছিলে যোগ দিতেই তো আমরা এসেছি, চলো।
তারা কয়েক পা যেতে না যেতেই চারিদিকে ভয়ঙ্কর কাণ্ড বেঁধে গেল। কোথা থেকে যমদূতের মতো বিশাল বিষকালো সব প্রহরী এসে আলোর মিছিলের উপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ল। ছত্রভঙ্গ হয়ে গেল সব দল। একে একে সবাই বুঝি বন্দী হয়ে যাচ্ছে, সমস্ত আলো যাচ্ছে নিভে। রানুর শরীরের ভেতর দিয়ে যেন একটা আগুনের শিখা লাফ দিয়ে উঠল। মিছিলের একজনের হাত থেকে একটা জ্বলন্ত মশাল তুলে নিয়ে তামসকে টানতে টানতে ঝড়ের বেগে সে সমস্ত প্রহরীদের এড়িয়ে একেবারে সেই তিমিরেশ্বরের মন্দিরে গিয়ে থামল। মন্দিরের দরজা বন্ধ, কিন্তু রানুর আর তামস কুমারের গায়ে এখন যেন শতহস্তির বল। দুজনের ধাক্কায় মন্দিরের দরজা মড়মড় করে ভেঙে পড়ল। মশাল হাতে মন্দিরের ভিতর ঢুকে পড়ে এদিক ওদিক চারদিকে ব্যাকুল চোখ বুলিয়ে তারা তো অবাক। কোথায় বা তিমিরেশ্বরের মূর্তি, কোথায় বা মহামহিম? তাদের কোনো চিহ্নই নেই। শুধু কয়েকটা ধেড়েই দূর আলো দেখে সভয়ে চারদিকে দুর্দার করে ছুটে পালালো। হঠাৎ একদিকে চোখ পড়তে তারা হাসবে না কাঁদবে ভেবে ফেল না। আমশির মতো শুকনো আর কোলা ব্যাগের মতো ধুমসো গুটি কয়েক লোক একদিকে একটা চাদর মুড়ি দিয়ে কাঁপছে। তাদের কারোর কাছে মুখে দিয়ে চেঁচাবার চোং, কারোর হাতে পুজোর ঘণ্টা, কারোর বা বাটকারা, কারোর বা গায়ে শ্যামলা, কারোর মাথায় ঝলমল জরির শাড়ি। রানু আর তামসকে এগিয়ে আসতে দেখে তারা কাঁপতে কাঁপতে চাদর সরিয়ে বেরিয়ে এসে কাঁদো কাঁদো মুখে বললে, দোহাই বাবা, আমাদের প্রাণে নেরো না, তোমার যত খুশি আলো জ্বালো, আর আমরা কিছু বলবো না। যত তেল লাগে কেনা দামে তোমাদের দেব। কথা শুনে তামস তো একেবারে থ। ও, তোমরাই তাহলে এতদিন ফাঁকি দিয়ে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে এসেছ? আচ্ছা, দাঁড়াও। কিন্তু সে কিছু করবার আগেই যমদূতের মতো সেই সব প্রহরীরা মন্দিরের ভেতর ঢুকে পড়ে তাদের জাপটে ধরল। একজন রানুর হাত থেকে মশালটা কেড়ে নিয়ে মন্দিরের জানলা দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দিল। অন্যেরা তখন পিছমোড়া করে তাদের বাঁধছে। রানু প্রাণপণে তাদের হাত ছাড়াবার চেষ্টা করতে করতে চিৎকার করে উঠল, বুসরুকি, বুসরুকি, তোমাদের সব বুসরুকি, আমি সব ফাঁস করে দেব। হঠাৎ নিচে থেকে তাকে নাড়া দিয়ে মামাবাবু বললেন, আরে পড়ে যাবি যে, ঘুমিয়ে ঘুমিয়ে কার সঙ্গে কুস্তি করছিস? রানু ধর্মর করে ওপরের বাঙ্কে উঠে বসল। আরে কোথায় নিশুতিপুর, কোথায় তিমিরেশ্বর, আর কোথায় বা মহামহিম? সে তো মামাবাবুর সঙ্গে ট্রেনে মধুপুর যাচ্ছে। কিন্তু নিচে ডান দিকের বেঞ্চিতে ওই ছিমসে রোগা আর ধুমসো মোটা লোক দুটিকে চেনা চেনা লাগছে না? তিমিরেশ্বরের মন্দিরে এদেরই দেখেছিল নাকি রানু?